সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের আমাদের খেলাধুলা নিয়ে বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভিন্ন বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব বাংলাদেশি ক্রিকেট নিয়ে, বিশেষ করে 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক বিষয় এবং নিরাপত্তা নিয়ে। আমাদের সাথে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন দৈনিক সকালের খবরের ক্রীড়া বিষয়ক সম্পাদক MM কায়সার। ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব ইমতিয়াজ আহমেদ, উপ পুলিশ কমিশনার ক্রাইম, মিরপুর জোন। ধন্যবাদ। বাংলাদেশকে প্রথম শুনতে হলো বাংলাদেশে খেলার উপযোগী নয়, এই বিষয়ে আপনি কি ভাবছেন MM কায়সার? না, যেটা ঘটেছে চট্টগ্রামে, সেটা তো একটা, আমি মনে করি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ আপনি জানেন যে হরতাল অবরোধের সময় আমাদের এখানে এইরকম ভাঙচুর বা আপনি ককটেলবাজি বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই থাকে। তো আর সেটা সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে সেটা হলো যে এখানে যে ককটেলবাজিটা হয়েছিল সেটা কিন্তু কাউকে টার্গেট করে না। এখানে কিন্তু টার্গেটেড কিন্তু ছিল না ওয়েস্ট ইন্ডিজের কোনো প্লেয়ার বা ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার, তারা কিন্তু ছিল না। এটা জাস্ট হয়তো কেউ অতি উৎসাহী হয়ে এই হোটেলের সামনে একটি ঘটনা ঘটিয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ টিম একটু প্যানিকড হয়ে গিয়েছে, আতঙ্কিত হয়ে গিয়েছিল। এবং আপনি আরেকটি জানেন যে এটি অনূর্ধ্ব 19 দল ছিল। এখানে কিন্তু সব ইয়াং প্লেয়ার, তরুণ প্লেয়ার যারা ছিল তারা কিন্তু এই ধরনের অভিজ্ঞতার সঙ্গে বা ঠিক পরিচিত না। এই কারণে তারা একটু যখন প্যানিক হয়ে গিয়েছিল তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম মনে করেছে যে না, এই ছেলেরা মাঠে কিভাবে পারফর্ম করবে। আমি এটা অ্যাড করতে চাচ্ছি যে MM কায়সার, যে এর আগে আমরা দেখেছি 2011 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গাড়িতে ডিল ছোড়া হয়েছিল, তখনও কিন্তু তারা উৎকণ্ঠা ছিল, কিন্তু আমরা কিন্তু সফলভাবে কিন্তু আমাদের বিশ্বকাপ সম্পন্ন করতে পেরেছি। শুধু সেই বিশ্বকাপ না, আমরা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের ক্রিকেট আয়োজন যেটা করেছি খুব সফলভাবে করেছি এবং খুব সুন্দরভাবে সব আয়োজন করতে পেরেছি এবং নিরাপদভাবে আয়োজন করতে পেরেছি। আমাদের এখান থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ক্রিকেট দল বা কোনো ক্রিকেটার খেলোয়াড়দের, দর্শকদের দ্বারা আক্রান্ত হয়েছেন বা সমস্যায় পড়েছেন, নিরাপত্তাজনিত কোনো প্রবলেম পড়েছেন, সেটা কিন্তু কখনো ঘটেনি। এবং একটি জিনিস আপনি আরেকটি জানেন যে গত বিশ্বকাপ যেটি হয়ে গেল সেটা কিন্তু বাংলাদেশ সার্বিকভাবে আয়োজন, নিরাপত্তা, ভেন্যু সবকিছু দিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পেয়েছে। আমি MM কায়সার আপনার কাছে আসবো, আমি একটু ইমতিয়াজ আহমেদের কাছে যাচ্ছি। বাংলাদেশের বিশ্বকাপ আয়োজক আসলে কতটুকু নিরাপদ? 2014 যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এখন আমাদের হাতে 3 মাস সময় আছে। আপনারা জানেন যে মার্চে এই বিশ্বকাপ 2014 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই 2011 যে ওয়ার্ল্ড কাপ, সেই বিষয়ে। আপনারা জানেন যে 2011-তে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ইট ওয়াজ এ হিউজ সাকসেস। আমি এই জন্য বলতে চাই যে এটা একটা মেগা ইভেন্ট এবং বাংলাদেশ বোধহয় প্রথমবারের মতো এত বড় একটা মেগা ইভেন্ট তারা হোস্ট কান্ট্রি হিসাবে আমরা এটা পুরোপুরি অর্গানাইজ করেছি। তো অনেকেরই মনে শঙ্কা ছিল, কারণ আমাদেরকে আসলে বাংলাদেশ পুলিশকে স্পেশালি অনেক ক্লামজি সিচুয়েশনের মধ্যে কিন্তু কাজ করতে হয়। অনেক ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা অনেক যারা ক্রিকেট প্লেয়িং কান্ট্রি যেগুলো আছে, তাদেরকে কিন্তু অনেক হস্টাইল সিচুয়েশন মোকাবিলা করতে হয় না, যেটা আমাদেরকে করতে হয়। আমাদের রাস্তাঘাট বলেন, আমাদের জনসংখ্যার আধিক্য বলেন বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত যে বিভিন্ন জটিলতা আছে, তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অনেকের মধ্যেই এরকম একটা শঙ্কা ছিল যে আদৌ কি 2011 বিশ্বকাপ পরিপূর্ণ নিরাপত্তার সাথে আমরা সমাপ্ত করতে পারবো কিনা। তো আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ খুব সাকসেসফুল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব সাকসেসফুল, যে আমরা খুব চমৎকারভাবে কোনো রকম বড় ধরনের ইনসিডেন্ট ছাড়াই আমরা খুব সুন্দরভাবে এই ওয়ার্ল্ড কাপ, যেটা 2011 ওয়ার্ল্ড কাপ, এটা আমরা সমাপ্ত করেছি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যে মিরপুর স্টেডিয়াম যেটা, সেখানে কিন্তু ওই ওয়ার্ল্ড কাপের পর থেকে কন্টিনিউয়াস এখন কিন্তু খুব ব্যস্ত একটা স্টেডিয়াম। হ্যাঁ, ওইটার পরেই আসলো এশিয়া কাপ, তারপরেই আসলো অনেকগুলো ইন্টারন্যাশনাল বাংলাদেশ গেমস, এশিয়ান গেমস, খুব ভালোভাবে সেটা সম্পন্ন করতে পেরেছি। প্রত্যেকটাতেই কিন্তু আমরা খুব চমৎকারভাবে, এবং এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে এখন ICC বা পুরো ওয়ার্ল্ডই ধরে নিয়েছে যে বাংলাদেশ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ ভেরি মাচ কেপেবল, যে তারা সুন্দরভাবে এত বড় বড় মেগা ইভেন্ট তারা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারা কেপেবল। এবং এই ক্যাপাবিলিটির কারণেই মাত্র 3 বছরের মাথায় আমাদের এখানে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, তাও আবার এককভাবে। আমি আপনার কাছে আসবো স্যার, আমি একটু MM কায়সার কাছে যাচ্ছি যে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ
দল ম্যাচ না খেলে যাওয়ার মতো এমন কি পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল? এটা বাংলাদেশে এখন রাজনৈতিক একটু অস্থিরতা যাচ্ছে, এটা হতেই পারে, কিন্তু বড় কোনো আমরা এমন কোনো কিছু দেখিনি যেটার জন্য বাংলাদেশ থেকে তাদেরকে চলে যেতে হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, যেটা আমি আগে বললাম যে সেটা বাংলাদেশ কোনো একটা সফর শেষ না করে চলে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু সেখানে ছিল না। কিন্তু আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ওই শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এরা কিন্তু আপনি এই ধরনের সিচুয়েশনের সাথে কিন্তু অভ্যস্ত না। এটা যদি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কোনো যদি ট্যুর করতে কোনো দল, তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের সমস্যা হয়তো ফেস করতে হতো না। বাট আমি যেটা আগে বলেছিলাম যে এই দলটি কিন্তু অনূর্ধ্ব 19 দল, একদম বাচ্চা ছেলেরা, ইয়াং ছেলেরা এই ধরনের বোম টোমের আওয়াজ এইগুলোর সাথে তারা অভ্যস্ত না কোনো মতেই। জাস্ট এই কারণেই কিন্তু এটা হয়েছে, এবং পুরো সিচুয়েশনটা কোনো মতেই এরকম ছিল না যে সফর শেষ না করে চলে যেতে হবে। আমি ইমতিয়াজ আহমেদের কাছে আসবো, যে আমরা দেখেছি যে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আপনি সংশ্লিষ্ট মহলের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছেন, আসলে কোন বিষয়টিকে আপনারা সবচেয়ে বেশি এখানে গুরুত্ব দিচ্ছেন? আমরা আসলে যেটা বললাম, এখনো আমাদের 3 মাস যেহেতু হাতে সময় আছে, আমরা এখন গ্রাউন্ড ওয়ার্কগুলো করছি, এবং আমরা মূলত যেটা করছি যে ইন্টেলিজেন্স কালেকশন করছি, এবং এই গ্রাউন্ড ওয়ার্কের মধ্যে আমরা ফোরকাস্ট করার চেষ্টা করছি যে ওই সময়, অর্থাৎ মার্চে যখন খেলা অনুষ্ঠিত হতে যাবে, তখন দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, প্লাস হচ্ছে অন্য পারিপার্শ্বিক যত কিছু আছে সেগুলো কেমন হবে। কেন ওইটার উপরে ভিত্তি করে আমরা যেটা বলি আর কি, যে সিকিউরিটি এটা কিন্তু খুব ভাইব্রেন্ট, অল দ্য টাইম ইজ চেঞ্জিং। হ্যাঁ, আমি আজকে যে সিকিউরিটি প্ল্যান করব, এটা কালকে যে এটাই বলবৎ থাকবে এমন না। আমরা যে ওয়ার্ল্ড কাপে যেটা সিকিউরিটি প্ল্যান করেছিলাম, এইবার ওয়ার্ল্ড কাপে যে আমরা সেটাই করবো এমন না। আমরা ওই সময়ে আমরা অপশন রাখি কিছু, A B C D, এইভাবে অনেকগুলা কিন্তু আমরা সিকিউরিটি প্ল্যান করি। করার পর যখন ওই সময় যে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে কিন্তু আমরা আমাদের সিকিউরিটি প্ল্যানটা আমরা এক্সিকিউট করি। স্যার, আমরা একটু আপনার কাছে আসবো, যে আমরা দেখেছি 2011 সালে আপনারা অনেক প্রযুক্তির ব্যবহার করেছেন, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন সেখানে নিরাপত্তার ক্ষেত্রে। তো এই বছর আপনারা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন সেখানে? আচ্ছা, আমরা হলো যেটা বলি আর কি, আমরা পুলিশিং কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো এখন আমরা ইন্টেলিজেন্স বেসড পুলিশিং করি, এবং প্রযুক্তি যেটা বললেন, হ্যাঁ, সেই প্রযুক্তি বেসড পুলিশিং করি। ঠিক আছে, তো আমরা হলো অর্থাৎ যেটা ওই দৃশ্যমান যে পুলিশিং এর চেয়ে আমরা কিন্তু অদৃশ্যমান পুলিশিং এর উপরে এখন বেশি বিশ্বাসী। ঠিক আছে, তো এখন আমরা ওয়ার্ল্ড কাপের সময় এমন সব, আমি বলছি যে 2011 ওয়ার্ল্ড কাপ যেটা, এমন ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস আমরা ব্যবহার করেছি যেটা আমরা আগে কখনো এই দেশে ব্যবহৃত হয়নি, এক। আর দ্বিতীয়ত হলো এখন পর্যন্ত বিশ্বের অনেক উন্নত দেশ তারা ব্যবহার করে না। ঠিক আছে, তো আমরা যেহেতু একটা স্ট্যান্ডার্ড, আমি বারবার যেটা বলছি যে একটা স্ট্যান্ডার্ড আমরা, এবং উই হ্যাভ প্রুভ দ্যাট যে আমাদের এফিসিয়েন্সিটা কিন্তু প্রমাণ করা হয়েছে 2011 ওয়ার্ল্ড কাপে। বাট আমরা ওভার কনফিডেন্ট না, আমরা ওইটাকে বেজলাইন ধরে আমরা আরো নতুনত্ব, এবং যেটা একটা স্ট্যান্ডার্ড আমরা ওখানে ফিক্স আপ করেছি, ওই স্ট্যান্ডার্ডের চেয়ে আরো ভালো কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে আমরা নতুন যে আমাদের সিকিউরিটি যে ম্যানেজমেন্ট, সেটা আমরা মানে এখন আমরা হাতে নিয়েছি, এবং আমরা এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা কি আপনি কি মনে করছেন যে T20 বিশ্বকাপের আগে আপনারা এই ধরনের কিছু বিষয় আমাদেরকে দেখাতে পারবেন যে এই নিরাপত্তার বিষয়ে আমরা এই পদক্ষেপ নিয়েছি? আসলে সবকিছু দেখানো যাবে না, যেটা টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, কেননা দেখালে আমি যেটা বললাম, আমরা হলো প্রকাশ্যের চেয়ে অপ্রকাশ্য নিরাপত্তার দিকে বেশি জোরদার করি। তো এগুলো যদি আমরা প্রকাশই করে ফেলি, তাহলে তার আমার সিকিউরিটি বলে কিছু থাকলো না। আপনি কি বেশ আশাবাদী যে আমরা একটা সুন্দর বিশ্বকাপ মানে উপহার দিতে পারবো? ওই যে আমি বারবার বলছি যে উই আর ভেরি কনফিডেন্ট, এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে শুধু আমরা দায়িত্বের জন্য দেখি না বিষয়টাকে দেশাত্মবোধ থেকে দেখি। আমাদের মধ্যে দেশাত্মবোধ কাজ করে, এবং এই প্রচন্ডভাবে কাজ করে বলেই আমাদের প্রত্যেকটা পুলিশের প্রত্যেকটা সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক সদস্য কিন্তু প্রচন্ড পেশাদারিত্ব নিয়ে দায়িত্বটা পালন করে। সো দ্যাট আমরা যে ওয়ার্ল্ড কাপ আসছে, যে কামিং ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ আমরা যেটা অতীতে যেটা করিয়ে দেখেছি, এটা এইবারও আমরা সেটা দেখাবো, এবং ডেফিনেটলি আমরা আরো বেশি মানুষকে আরো বেশি আমরা স্যাটিসফাই করতে পারবো। আর এই সমসাময়িক যে অবস্থা, সেটাকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে আপনি কি মনে করেন? না, আমার মনে হয় যে যেটা আমি বললাম, যে এটা কিন্তু আপনি ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই অস্থিতিশীলতা থাকবে, তারপর কিন্তু এটা সবাই ভুলে যাবে, এবং এরপরে এই জিনিসগুলি আর মনে থাকার কথা না। তবে হ্যাঁ, যে সমস্যাটা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে, এটা একটি কাটিয়ে ওঠার জন্য একটি কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের আরো ভালো বাড়াতে হবে, বোর্ড টু বোর্ড রিলেশনটা আরো চমৎকার করতে হবে, যোগাযোগটা মেনটেন করতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল, এটি এমন কোনো ঘটনা না যে তোমাদের সাথে আমাদের সম্পর্কটা
নষ্ট হয়ে যাবে বা সম্পর্কে অনেক বড় একটা চিড় ধরবে, সেরকম কোনো কিছু না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং এই বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে বিসিবির পক্ষ থেকে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে আসলে আশ্বাস করা হয়েছিল যে আসলে আমরা পারবো, কিন্তু সবার মধ্যে একটা কনফিউজড যে আসলে কি আমাদের রাজনৈতিক পরিস্থিতি কি আসলে এমন থাকবে বিশ্বকাপের আগ পর্যন্ত, নাকি আমরা সেটা সমাধান হবে আমাদের? না, অবশ্যই সমাধান হবে। আমি আশাবাদী মানুষ, আমি জানি যে অবশ্যই এটা সমাধান হবে, কারণ এটা আপনি মার্চ পর্যন্ত থাকবে না। যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? যদি না হয়, যদি সমাধান যদি নাই হয় একান্ত? না, সমাধান অবশ্যই হবে, কারণ এতদিন ধরে আপনি নিশ্চয়ই সমাধানের বাইরে কোনো জিনিস থাকবে না। এটা সমাধান অবশ্যই হবে এবং বাংলাদেশ এই টুর্নামেন্টটাও সফলভাবে আয়োজন করতে সক্ষম হবে। আচ্ছা, আমি ইমতিয়াজ আহমেদের কাছে আসবো। ইমতিয়াজ আহমেদ, যে আমরা দেখেছি যে আসলে বিশ্বকাপের যে নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় কথা উঠেছে, আইসিসি থেকে শুরু করে বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে পারি যে আমাদের নিরাপত্তা বেশ শক্ত অবস্থায় আছে এবং আমরা সুন্দরভাবে একটা বিশ্বকাপ উপহার দিতে পারবো। আচ্ছা, একটা বিষয় কি আসলে যে নিরাপত্তা মানে সিকিউরিটি হলো টপমোস্ট প্রায়োরিটি। যে কোনো ইভেন্ট নেন, ছোট হোক বড় হোক, মেগা ইভেন্ট তো ডেফিনেটলি এটা টপমোস্ট প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু সিকিউরিটি। কারণ সিকিউরিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু অন্য কোনো কিছুই, আমার সর্বোচ্চ প্রচেষ্টাই কিন্তু বিফল হবে। তো এখন যেটা বিষয় সেটা হলো যে আইসিসি ইজ ভেরি মাচ হ্যাপি, আমি যেটা বারবার বলি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা যখন 2011 ওয়ার্ল্ড কাপ করলাম, করার পর অনেক দেশ, অনেক ডেভেলপ কান্ট্রি যারা, তারাও কিন্তু আমাদের যে সিকিউরিটি প্ল্যান সেই প্ল্যান আমাদের কাছে নিয়ে গেছে। তারা তার মানে এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছে, মডেল হিসেবে নিয়েছে এবং তারা এটাকে ফলো করছে। তো এখন হলো আইসিসি বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে তারা আমাদের ক্যাপাবিলিটি সম্পর্কে তাদের কোনো ইয়ে নেই, বাট যেটা বিষয় যে আমাদেরকে সবাইকেই মাথায় রাখতে হবে দেশটা তো আমাদের সবার। আমরা বিভিন্ন লোক বিভিন্ন মতাদর্শের হতে পারি, কিন্তু এমন কোনো কাজ জানি আমরা না করি যাতে হলো আমাদের দেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। এবং এই যে ওয়ার্ল্ড কাপ বলেন বা ইন্টারন্যাশনাল যে কোনো গেম বলেন, এই যে বারবার যেটা কথা উঠে আসছে যে ওয়েস্ট ইন্ডিজের কথাটা উঠে আসছে, তো এটা হয় কি যে মানে খুব মানে আমরা দেশে কি করছি না করছি যতখানি এক্সপোজার পায় তার চেয়ে অনেক বেশি এক্সপোজার কিন্তু এই ঘটনাগুলো পায়। তখন সবাই ধরে নেয় যে দেশে বোধহয় আইন শৃঙ্খলা একেবারেই নাই, ওইখানে বোধহয় যুদ্ধ চলছে, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা তো আসলে সেরকম না। তো আমরা যেটা বললাম যে আমরা এই দেশের মানুষ, এই দেশের সন্তান, আমাদের দেশের প্রতি কিন্তু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমি একটা পটকা ফুটাই দিলাম, এই পটকার ফলে যে সারা মানে পৃথিবীব্যাপী যে একটা অপপ্রচার হলো আমার দেশ সম্পর্কে, একটা নেতিবাচক যে প্রভাব পড়লো, এই জিনিসটা যাতে আমরা সবাই মাথায় রাখি যে এমন কোনো কাজ করব না যেটা দেশের সম্মানকে ক্ষুণ্ণ করে। স্যার, আমরা এখানে আসবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাব টেলিটক 3G টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট বিরতিতে। আমাদের সাথে থাকুন, ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টস। আমাদের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, MM কায়সার এবং ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ স্যার, আমরা যেখানে কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, তো আমরা এখন মানে আমাদের কোন বিষয়টিকে লক্ষ্য রেখে, আমাদের এই নিরাপত্তার কোন বিষয়টিকে লক্ষ্য রেখে আমাদের সামনের দিকে আগাতে হবে? আমি যেটা বললাম যে নিরাপত্তা বিষয়টা তো ভেরি মাচ ভাইব্রেন্ট। তো আমরা তো মার্চ মাসের দিকে যেহেতু খেলা এখনো আমাদের 3 মাস হাতে আছে, এবং কায়সার যেটা বারবার বলছিলেন যে বাই দ্যাট টাইম আমরা আশাবাদী যে সবকিছু উইল বি আন্ডার সেটেলমেন্ট। তো এখন যদি যা হয় যেটা বারবার বললেন, তো তারপরে আমরা প্রস্তুত। আমরা ওই যে যেটা বললাম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। আমরা যদি সমস্ত কিছু যদি কুল ডাউন হয়ে যায়, সবকিছু যদি সেটেল ডাউন হয়ে যায়, তাহলে আমরা একরকম নিরাপত্তা ব্যবস্থা নিব। আর যদি সেটেল ডাউন না হয় বা না হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও আমি বলছি এই বিষয়টা, কারণ পুলিশের কাজ কিন্তু সবসময় খারাপ জিনিসটা চিন্তা করা, মানে ভালো আমরা পজিটিভ থিঙ্কিং করলে কিন্তু ভালো পুলিশ অফিসার হওয়া যায় না। আমাদের সিনিয়র যারা তারা বলতেন আর কি, তো আমরা খারাপ জিনিসটা নিয়েই সবসময় চিন্তা করি যে খারাপ হবে, তারপর যদি ওইটাকে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবো। এবং ওই ডেফিনেটলি তখন সেই ক্ষেত্রে হবে কি যে মানে আমি একটু উদাহরণই টেনে বলতে চাই আসলে, যে সবার সতর্কতার জন্য, এটা কাউকে অন্যভাবে কিছু না, যে আমাদের দেশের দর্শকরা হয় কি খুব আবেগপ্রবণ। তো 2011-তে যেটা হলো, যেটা বললেন যে ঢিল মারার যে বিষয়টা, আমরা চাচ্ছিলাম যে ওই খেলাগুলা সবাই, যেহেতু এখানে তো আপনার ইয়ে না, মানে এখানে তো আমরা 144 ধারা জারি করার বিষয় না, এখানে হলো মানুষজন আসবে, হাজার হাজার দর্শক আসবে, লোকজন রাস্তায় নেমে আসবে, উৎসাহ দিবে, তারা ফুর্তি করবে, মজা করবে, আনন্দ করবে, বিষয়টা ওয়ার্ল্ড কাপ। এবং সারা পৃথিবীব্যাপী কিন্তু এরকমই হয়। তো এখানে আপনি জানেন যে স্টেডিয়াম কেন্দ্রিক অনেক লাইটিং করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল, হাজার হাজার দর্শক সারা রাত ধরে থাকতো সেখানে। হ্যাঁ, তো আমরাও চেয়েছিলাম যে ফেস্টিভ মুডে সবকিছু থাকুক, সবাই মজা করবে, আনন্দ করবে। কিন্তু কি হলো, এই ফেস্টিভ করতে গিয়ে এক পর্যায়ে যখন বাংলাদেশ শোচনীয় হার হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে, তখন কোনো এক অতি উৎসাহী দর্শক
সে এই ঢিল নিক্ষেপ করে বসলো। তার ফলে আমরা কি করলাম, আমরা কিন্তু খেলা বন্ধ করে দেইনি, আমরা কি করলাম তার পরের দিন থেকে পুরো এলাকা ফাঁকা করে দিলাম, একদম সিল করে দিলাম, মানে 144 ধারা জারি করার মতো। তো আসলে এরকম অ্যাটমসফিয়ার হওয়া উচিত না। তো যেটা বারবার বলছেন, যদি ওরকম সংখ্যা থাকে যে খারাপ কিছু হতে পারে, আমরা ওইরকমই ব্যবস্থা নিব, আর যদি ভালো থাকে তাহলে এভরিবডি উইল এনজয়। আমরা আপনার কাছে আসবো, আমরা কায়সারের কাছে যাচ্ছি। কায়সার, আমরা দেখেছি যে ভারত কিন্তু এই আমাদের কিন্তু এত ভালো নিরাপত্তা দেখে কিন্তু বিপিএল কে কিন্তু আমাদের দেশে কিন্তু মানে এই একটা ভেন্যু হিসেবে আমাদেরকে নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে এই অবস্থা, আপনি এটা কিভাবে দেখছেন? না, এটাতে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা থেকে আপনাকে জানাচ্ছি। সেটা হলো যে আমি বেশ কয়েকবার শ্রীলঙ্কা সফর করেছি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে, এবং যখন শ্রীলঙ্কা আমি গিয়েছিলাম তখন কিন্তু তামিলের এলটিটির সাথে কিন্তু শ্রীলঙ্কান সরকারের যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ অবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশ সেখানে ক্রিকেট খেলে এসেছে এবং বাংলাদেশ কিন্তু সেই সফর বয়কট করেনি। তো সেই রকম একটা যুদ্ধের মধ্যে একটি দেশ রয়েছে, সেখান থেকে যে বাংলাদেশ যদি খেলে আসতে পারে, তাহলে এখানে একটি ককটেল বিস্ফোরিত হলো, তারপরে যদি কোনো দল চলে যায়, এটা একটু যেটা ইমতিয়াজ ভাই যেটা বলছিলেন একটু আগে, যে এটা একটু বেশি ওভার রিঅ্যাক্ট হয়ে গিয়েছে আর কি। এটা কি আমাদের 2014 সালের যে ওয়ার্ল্ড কাপে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে কি এটা কোনো প্রভাব পড়বে? না, প্রভাব পড়বে সেটা এখন বলা যায় না, তবে আইসিসি একটু কনসার্ন, কারণ আইসিসি খোঁজ নিয়েছে এবং এই ঘটনার পরে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ডিটেইলটা জেনে একটা ইমেল করতে বলেছে, এবং তারা জানতে চেয়েছে যে পরবর্তীতে কোনো আইসিসি ইভেন্ট হলে বাংলাদেশের নিরাপত্তাটা বাংলাদেশ কিভাবে নিরাপত্তা দিবে, বা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এই ধরনের কোনো কিছু জানতে চেয়েছে। তো আমার মনে হয় যে এটা বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না, তবে সাবধান হওয়া ভালো। সবকিছু মিলে কি আপনি কি বেশ আশাবাদী যে আমাদের একটা ভালো আমরা টি-20 বিশ্বকাপ আমরা বিশ্ববাসীকে উপহার দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমি আশাবাদী। আমি শুরু থেকে বলেছিলাম যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি নিয়ে বেশি আলাপ করা আমার মনে হয় যে সময় নেই এখনো। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই সমস্যা বাংলাদেশ খুব শীঘ্রই কাটিয়ে উঠবে। আপনি সকালে খবরের ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন, কিন্তু আমরা দেখেছি মিডিয়াগুলো এই বিষয়টাকে অনেক বেশি হাইলাইটেড করছে। তো এইটা তো আমাদের দেশের মানে এবং ক্রিকেটের জন্য একটা নেগেটিভ হিসেবে দাঁড়িয়েছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। সেটা হলো যে ইউ ক্যানট হাইড এনিথিং। আপনি কিন্তু কোনো ঘটনা ঘটলে আপনি যেটা লুকিয়ে রাখার যদি চেষ্টা করেন, সেটা কিন্তু আরো বেশি এক্সপোজড হয়ে যায়। তখন সেটা কিন্তু মানুষের মধ্যে আরো বেশি কৌতূহল প্রবণ তৈরি করে, এবং তখন শুরু হয় যে না, এখানে বোধহয় বড় কিছু ঘটেছিল, মিডিয়া বোধহয় লুকাচ্ছে। সো আমরা কিন্তু যেটা করেছি সেটা হলো যে যা ঘটেছে একদম 100% সেখানে কিন্তু সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছি। এটা না যে কোনো ঘটনাই ঘটেনি। এখন যদি আমরা না বলতাম যে কোনো ঘটনা ঘটেনি, ওয়েস্ট ইন্ডিজ এমনি চলে গিয়েছে, সেটা তো হতো না। এই কারণে উচিত ছিল, যেটা করা উচিত ছিল, আমি মনে করি যে মিডিয়া সেটা তার দায়িত্ব একদম পারফেক্টলি পালন করেছে। হ্যাঁ, মিডিয়া কিন্তু অতি উৎসাহী হয়ে এমন কিছু বলে বসেনি যে বাংলাদেশ নিরাপদ দেশ নয়, সেরকম কিন্তু বলেনি। মিডিয়া কিন্তু প্রকৃত ঘটনা তুলে ধরেছে, এবং মিডিয়া কিন্তু এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার ফলে এত বড় রিঅ্যাক্ট করা ওয়েস্ট ইন্ডিজ টিমের উচিত হয়নি। আপনি একজন রিপোর্টার হিসেবে আপনি কিভাবে দেখছেন যে বিসিবি এটাকে কিভাবে প্রোটেক্ট দিচ্ছে, বিসিবি কিভাবে নিয়ন্ত্রণ করছে এই বিষয়টিকে? হ্যাঁ, বিসিবি যখন ঘটনাটা ঘটেছিল তখন বিসিবির কিন্তু কিছুটা দুর্বলতা ছিল। এই দুর্বলতার থাকার কারণটা হলো কিন্তু টাইমিং। কারণ আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজে যখন রাত, আমাদের তখন দিন, এবং ওয়েস্ট ইন্ডিজ যখন তারা খেলবে না, এই মেইলটি যখন পাঠিয়েছে তখন কিন্তু বাংলাদেশে সেই মেইলটি এসেছে গভীর রাতে প্রায় 2টোর দিকে। এবং ঘটনা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যখন ক্রিকেট খেলতে শুরু করে, বাংলাদেশের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরু হবে সকাল 9টায়, তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গভীর রাত। সো এই যে যোগাযোগটা করতে পারেনি কিন্তু এই টাইমিং এর কারণে। টাইমিংটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু, যদি যোগাযোগ ঠিক মতো হতো, তাহলে আমার মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজ এত কঠিন কোনো সিদ্ধান্ত নিত। একদিনের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত, এটিকে আপনি কিভাবে দেখছেন? একদিনের মধ্যে এটা তো, এবং তাদের আমরা দেখেছি যে তাদের পরিবার তাদের থেকে বেশি উৎকণ্ঠায় আছে। হ্যাঁ, খেলোয়াড়দের থেকে, খেলোয়াড়রা বলছিল যে এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা তত বড় ঘটনা না, কিন্তু তাদের পরিবার অনেক বেশি উৎকণ্ঠায় ছিল আর কি। হ্যাঁ, মূল ব্যাপারটা হলো কি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একটি নিরাপত্তা টিম রয়েছে। সেই টিমের প্রধান হলেন পল স্লোয়িং। তিনি কিন্তু পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে, মিডিয়ায় যে রিপোর্ট হয়েছে এবং এখানকার ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে কথাবার্তা বলে, ছেলেদের সাথে কথাবার্তা বলে, টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে উনি কিন্তু একটা রিপোর্ট পাঠিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে, এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে পাঠিয়েছেন, এবং তিনি তার একক সিদ্ধান্তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে চলে গিয়েছে। হ্যাঁ, আর উৎকণ্ঠা তো থাকবেই, কারণ আমি আগে বলেছি আপনাকে যে এখানে কিন্তু আন্ডার-19 এর দল। এটা যদি আপনি তাদের মূল দল হতো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এত কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারবে। আমি একটু ইমতিয়াজ স্যারের কাছে আসবো। স্যার, যে বাংলাদেশের সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে কিন্তু আমাদের এশিয়া কাপ হচ্ছে, কিন্তু সেখানে আমাদের একটা নিরাপত্তার বড় বিষয় আছে। তো আপনারা কি এশিয়া কাপে নিরাপত্তার যে বেষ্টনী দেখিয়ে যে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং আমাদের দেশ এখন খেলার জন্য উপযোগী,
এটা কি আপনারা দেখাতে চাচ্ছেন যে যে পরবর্তী টি-20 বিশ্বকাপের জন্য? শুধু এশিয়া কাপ না, ওই আপনার তো তার আগে শ্রীলঙ্কা টিম আসছে আছে বাংলাদেশে। হ্যাঁ, প্রত্যেকটা আমরা আসলে প্রত্যেকটা ইভেন্টকেই সমান গুরুত্ব দিই, ঠিক আছে? কারণ একটা ছোটখাটো একটা কিছু হলেই ওটা কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, ঠিক আছে? তো এই যে ওয়েস্ট ইন্ডিজের টিম যেটা কাছে বললেন, তো এটা কিন্তু বারবার এই কথাগুলো উঠে আসছে। তো আমরা মানে আমরা খুবই অ্যালার্ট, এই স্পেশালি বিফোর টি-20 ওয়ার্ল্ড কাপ, যাতে কোনো ছোটখাটো বিষয় নিয়ে যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে। আমি এম কায়সারের কাছে আসছি। কায়সার, আপনি সর্বশেষ বলবেন যে আসলে আমরা কতটুকু আশাবাদী যে আমরা একটা সফল বিশ্বকাপ পুরো জাতিকে আমরা উপহার দিতে পারবো? না, আমি তো অবশ্যই আশাবাদী। আর ওয়েস্ট ইন্ডিজ টিমের যে বিষয়টি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের এখানকার যে ম্যানেজমেন্ট, তারা কিন্তু বাংলাদেশের সিকিউরিটি নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন ছিল না। তারা কিন্তু চলে যাওয়ার আগেও বাংলাদেশের এখানে যে লিয়াজো ছিলেন বা সিকিউরিটি যারা দায়িত্বে ছিলেন, তাদের সাথে কিন্তু তারা আলাপ করেছেন এবং তারা কিন্তু এটাও বলেছেন যে আমরা কিন্তু সিকিউরিটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আমরা এখানে কিন্তু একদম ফুল প্রুফ সিকিউরিটি পেয়েছি, কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে বিকজ আমাদের বোর্ড আমাদেরকে এই নির্দেশটা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, এম কায়সার এবং ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। মোহনা টিভি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ 2014 টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে। অপশন এ বাংলাদেশ, অপশন বি ভারত। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মোহনা স্পেস আপনার নাম এবং সঠিক উত্তর এ অথবা বি এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। এখন জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজ বিজয়ীর নাম। গত পর্বের বিজয়ীর নাম হচ্ছে সোনিয়া, চট্টগ্রাম থেকে। তার ফোনের শেষ 4টি ডিজিট হচ্ছে 8549। সোনিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। পৌঁছে যাবে সঠিক সময়ে আপনার গিফট। দর্শক, আপনি আমাদেরকে খেলাধুলা সংক্রান্ত যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন timesportsbd@gmail.com। ফেসবুক, টুইটার, স্কাইপি সহ প্রত্যেকটি সামাজিক মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, মোহনার সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।